মেয়েদের লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে তার চেহারায় একটা অন্যরকম গ্লো কাজ করে। আর এটা কিন্তু ১০০% সত্যি। আপনার লাইফ পার্টনারের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, আপনি দেখতে যতই সুন্দর হন না কেন, ঐশ্বরিয়া বা বিশ্ব সুন্দরীদের মতো যদি আপনি সুন্দর হন, তারপরও কিন্তু আপনার চেহারায় যে একটা গ্লো সেটা কিন্তু কখনোই থাকবে না। আপনার চেহারা সবসময় একটা মলিন হয়ে থাকবে, সবসময় নিস্তেজ লাগবে আপনাকে দেখতে। প্রতিদিনের মতো আজকেও ছাদে এসে ভয়েস দিচ্ছি এবং যথারীতি আমার চারিপাশে অনেক পাখির কলকাকলি, সেই সাথে মানুষের কলকাকলিও আছে। কিছুক্ষণ পরপরই হচ্ছে, যেমন একটু আগে একটা ওয়াজ মাহফিলের প্রচারণে মাইকে গান বা গজল যেটাই বলি ওটা বাজাতে বাজাতে গেল। যাই হোক, মূল কথায় ফিরে আসি। যেমন দেখবেন, আপনার জীবনসঙ্গী যদি ভালো না হয়, আপনি যে মেয়েটা বিয়ের আগে নিয়ম করে গোসল করে এসে মুখে একটু ক্রিম দিতেন, একটু লোশন দিতেন, একটু কি বলে, একটু টোনার দিতেন, এখনকার আমাদের সময় থেকেও কিন্তু আমরা দিই, আমরা যারা ৯০ দশকের আছি তারাও যখন বিয়ের এই জিনিসগুলো করে, একটু বিয়ে গোসলের আগে আপনি দেখা গেছে যে গোল্ডের কিছু পরা নাই। বিয়ের আগে তো ম্যাক্সিমাম মেয়েরাই ওভাবে গোল্ড পরে না যদিও। তারপর একটু খুলে রেখে গোসলে গেলেন, গোসল করে এসে আবার সেই জিনিসটা আপনি পরতেছেন। তারপর আপনার ভেতরে যে একটা মানে আনন্দ, একটা স্পৃহা কাজ করে, সেই জিনিসটা আপনার বিয়ের পর যখন আপনার লাইফ পার্টনার যখন আপনার মনের মতো হয় না, অথবা লাইফ পার্টনার যখন আপনার জন্য ভালো কেউ হয় না, একটা উত্তম জীবনসঙ্গী হয় না, আপনার মনকে খুশি রাখার মতো কেউ হয় না, তখন কিন্তু দেখবেন যে আপনার চেহারায় যে একটা গ্লো সেটা আস্তে আস্তে কমতে থাকবে। কেন কমতে থাকবে? আপনি নিজে ধীরে ধীরে কি করবেন, যে আপনার যে শরীরের যে আমরা যে বলি যে সেলফ প্যাম্পারিং জিনিসটা কিন্তু আমরা কমিয়ে দেই না, আসলে এটা জিনিসটা আমাদের ভেতর থেকেই চলে আসে। যেমন আমি বলবো, আমার হাজব্যান্ডের সাথে যখন আমার সম্পর্ক খারাপ থাকে বা মনোমালিন্য থাকে, বা অনেক দীর্ঘদিন ধরে তার সাথে আমার কোনো কিছু নিয়ে একটু ঠোকাঠুকি হচ্ছে বা মন খারাপ, সে আমাকে বুঝতেছে না, আমার বিষয়টা না বুঝে আমাকে উল্টা সে দোষারোপ করতেছে, তখন আমার হচ্ছে লাস্ট কয়েক মাসে আমি একটা দিন হঠাৎ করে আমি যখন গোসল করতে গেলাম, তখন আমি খেয়াল করলাম যে আমি হচ্ছে প্রতিদিন মানে এমনও হয় যে শীতের দিনে শৈত্যপ্রবাহের মধ্যেও ১-২ দিন ছাড়া হচ্ছে আমি প্রতিদিনই গোসল করি। মানে গোসল না করলে আমার ভালো লাগে না, যত শীতই লাগুক ওই দুপুরে গোসলের সময় আমার একটুখানি গরম লাগবে, সো আমি গোসল করবো। এবং গোসল করতে গেলে এত আমি একটু শাওয়ার জেল ইউজ করব না, এটা তো হয়ই না। তো লাস্ট বছরই বলতে পারেন, বছর হোক বা যেটাই হোক, দীর্ঘ একটা সময় ধরে যখন এরকম চলছে, তখন আমি খেয়াল করলাম যে আমি পরপর ৩ দিন শাওয়ার জেল ছাড়া গোসল করে চলে আসলাম। গোসলটা কিন্তু করলাম। কেন করলাম গোসলটা? নামাজ পড়বো, যেহেতু আমরা মুসলিম, নামাজ পড়বো, তারপর গোসল না করলে ভালোও লাগে না, শরীরের মধ্যে একটু গরম গরম মানে ফিল হয়, যেহেতু আমার আবার একটু গরমে, কারো কিন্তু একটু গরম লাগে বেশি, কারো একটু শীত লাগে বেশি, তো গরম গরম ফিল হয়। তো কি করলাম, গেলাম গোসলের মানে ইয়াগুলা সুন্নতগুলো আদায় করলাম, আদায় করে গোসল ধূপধাপ করে মানে যেভাবে যেভাবে গোসল মানে আমাদেরকে করতে হয় সেভাবে করলাম, করে চলে আসলাম তাড়াতাড়ি। তো যেটা করলাম যে একদিন হঠাৎ আমি খেয়াল করলাম, আর তখন একটু মনে মনে একটু মুচকি হাসলাম যে আমি শাওয়ার জেল ছাড়া বা এখন বা সোপ ছাড়া গোসল করছি। মানে এটাও একটা বিস্ময়, মানে আমার কাছে তখন বিস্ময় মনে হয়। আমার হচ্ছে নিজের অজান্তেই আমার ঠোঁটের এক কোণে একটা বাঁকা হাসি চলে আসলো, যে সব কিছুই কেন হচ্ছে বিকজ অফ আমার হাজব্যান্ডের সাথে আমার একটা হেলদি রিলেশন না। আসলে আমার মনে হয় যে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশি কথাই আমি বলবো, যেহেতু আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের প্রেক্ষাপট এবং দেশের বাইরে আমার মনে হয় এই জিনিসগুলো খুবই কম হয়। সেটা হচ্ছে বাংলাদেশেই কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম মেয়েদের সাথে হাজব্যান্ডের ওই যে একটা আত্মিক একটা সম্পর্ক, সে আত্মিক সম্পর্কটা না থাকে না। এটা কিন্তু ১০০% সত্যি কথা। কেন থাকে না? বাংলাদেশে বেশিরভাগ মেয়ে হচ্ছে হাজব্যান্ডের ওপর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট। তো যার কারণে যেটা, আর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট না হলো একটা হাজব্যান্ডের কিন্তু যেই ধর্মেরই হোক না কেন, আমি যতদূর জানি যে একটা হাজব্যান্ডের একটা ওয়াইফের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু থাকে। তো
তো সেক্ষেত্রে দেখা গেছে কি যে ও সে কিন্তু ভরণ পোষণের দায়িত্ব নিয়েই সে তার ওয়াইফকে বিয়ে করতেছে। বাট সে বিয়ের পরে সে ওয়াইফের যেটা তার ওয়াইফের অধিকার, বিশেষ করে আমাদের মুসলিমদের ক্ষেত্রে হাজব্যান্ডের উপর যে অধিকার, যে আল্লাহর পক্ষ থেকে যে একটা রিজিক আসে, আমাদের রিজিক কিন্তু আমরা জানি আল্লাহ তাআলা কিন্তু সবার রিজিক কিন্তু সবার উপরে দেয় না। যেমন আমার ফ্যামিলির যে কর্তা, তার উপরে কিন্তু আমার পরিবারের অন্যান্য সদস্যদের রিজিক আল্লাহ দিয়ে রেখেছে। তো যেটা হয়, তো আমার রিজিকটাই কিন্তু আমি খাচ্ছি এবং আমার পাওনাটাই কিন্তু আমি খাচ্ছি। কিন্তু আমার হাজব্যান্ড যেটা করতেছে সেটা হচ্ছে সে যখন আমাকে সে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে, আমার শখ পূরণ করতেছে, বাট সে কিন্তু দিন শেষে আমাকে একটা খোঁটা দিয়ে দিচ্ছে। এই যে খোঁটাটা দিল না, এই খোঁটাটা আমাদের ব্রেনে এবং সবচেয়ে বেশি আঘাত করে আমাদের মনে। এটা কিন্তু সবচাইতে সত্যি কথা। তো এরকম যখন দিনের পর দিন আস্তে 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 চলতে থাকে, ফার্স্টে মেয়েরা ভাবে কি যে ঠিক আছে, ঠিক হয়ে যাবে, হয়তো বা মন মেজাজ ভালো না, কোনো সমস্যা আছে, এই জন্য হয়তো বা এরকম করতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখি মানি বুঝে এরকম। আর যেসব মেয়েদের একটু ধৈর্য শক্তি কম, তারা তো রিয়্যাক্ট করে ফেলে। যেমন আমি তো অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলি, কিন্তু আসল জিনিসটা বুঝাতে পারি না। আর আসল জিনিসটা না তাদেরকে বোঝানোও যায় না, কারণ যে জেগে জেগে ঘুমায় তাকে তো আপনি জাগাতে পারবেন না, যে আসলেই ঘুমিয়ে আছে তাকে আপনি চাইলে জাগাতে পারেন। সো এরকম করে আস্তে আস্তে একটা জিনিস যত রাগী মেয়ে হোক না কেন, কতদিন আর ফাইট করা যায়? তারপরও ফাইট করতে হয়। ফাইট করলে দেখা যায় পার্টনারের যদি একটু বিবেক বোধ থাকে, মনুষ্যত্ববোধ কিছুটা হলে তার মধ্যে থাকে, তখন সে ওই জিনিসটা রিয়ালাইজ করে এবং সেই জায়গা থেকে সে ফেরত আসে। কিন্তু যখন পার্টনারের কোনো রিয়েলাইজেশনই থাকে না, যখন পার্টনার আসলে জেগে জেগে ঘুমায়, তখন তো আর তাকে জাগানো যায় না। তখন এই জিনিসটা যখন কন্টিনিউ হতেই থাকে, তখন কিন্তু সেই ওয়াইফের মধ্যে সেই জিনিসটা আস্তে আস্তে চলে আসে। এটা হচ্ছে যার ধৈর্য ধারণ ক্ষমতা বেশি, যে চুপ করে থাকে, সে কি করে, সে আস্তে আস্তে চুপ করে থাকে, নিজের ভিতর থেকে নিজেকে গুটিয়ে নেয়, সে ঝগড়াঝাটি করে না, সাইলেন্টলি সে তার থেকে মানসিকভাবে অনেকটা দূরে চলে আসে। আর যে একটু শাউট করে, যার একটু ধৈর্য ক্ষমতা কম, যে একটু প্রতিবাদ করে ফেলে, প্রতিবাদী, তার সাথে তো কথাই নেই, তার সাথে তো হাজব্যান্ডের হাতাহাতি মারামারি যা কিছুই হয়ে যাইতে পারে। তো এরকম হইতে হইতে কতদিন আর এভাবে চলা যায়, তাই না? তো তখন দেখা যায় যে অতিরিক্ত রাগী মেয়েটাও বা অতিরিক্ত যে প্রতিবাদ করছে সেই মেয়েটাও, যেহেতু সে সংসার ছেড়ে যেতে পারছে না হয়তো বা অনেক কারণে, তো তখন যেটা হয়, সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয় তার হাজব্যান্ডের কাছ থেকে। এবং সে কিন্তু আসলে কি, আমরা যতই বলি যে যতই স্ট্রং মেন্টালিটির আমরা বাঙালি মেয়েরা হই না কেন, দিন শেষে কিন্তু আমরা বাঙালি যেহেতু আর মেয়ে, আমাদের ভেতরে না ওই জিনিসগুলো অনেক বেশি ইফেক্ট ফেলে আমাদের মধ্যে। সো আমরা কী করে আস্তে আস্তে না আমাদের নিজেদের যে ওই যে নিজেকে যে সেলফ প্যাম্পারিং করা, ওই বিষয়টা না থাকে না। বিয়ের আগে দেখেন একটা মেয়েকে কত বেশি সুন্দর লাগে, সেই মেয়েটার আপনার কথাবার্তা, চালচলন, সৌন্দর্য সব কিছু দেখে যে মেয়েটাকে আপনি পছন্দ করে এবং সবার থেকে সেরা মনে করে বিয়ে করে নিয়ে আসতেছেন, সেই মেয়েটাই বিয়ের পরে আপনার এই ধরনের আচরণের জন্য কিন্তু সে আস্তে আস্তে ভেতর থেকে নিস্তেজ হয়ে যাচ্ছে, ওপর থেকে তাকে দেখতে মলিন লাগছে। এবং কিছুদিন পরে হাজব্যান্ড এসে বলবে যে কেমন কাপড় পরে বাসায় থাকো, কেমন করো, আমার জন্য একটু রেডি হয়ে থাকতে পারো না, বা হচ্ছে তোমাকে কেমন দেখা যাচ্ছে, ভালো লাগতেছে না, তখন আর ভালো লাগে না, অমুককে সুন্দর লাগতেছে, তমুককে সুন্দর লাগতেছে, এইগুলা বলা শুরু করে। আরে ভাই, ভালোটা লাগবে কিভাবে? তুমি তো তার ভালো থাকার যত ধরনের দরজা আছে সব তো বন্ধ করে দিচ্ছ, তাহলে তো তার তো ভালো লাগার কোনো জায়গা নেই। এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ মানুষ বোঝে না। আর আমাদের ফ্যামিলিরা তো ম্যাক্সিমাম, আমরা যেহেতু হাজব্যান্ডের উপরে নির্ভরশীল, সো সেক্ষেত্রে বলে মানিয়ে নেওয়ার জন্য। এই জন্য না মেয়েদেরকে ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হওয়া অনেক জরুরি। আবার এটাও বলি, ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হলেও বাকি, এই যে দেখেন একটা প্রথম বিয়ে হলো, হাজব্যান্ডের সাথে আপনার ম্যাচ হলো না, আপনি ছেড়ে দিলেন বা হাজব্যান্ড ছেড়ে দিল, এতটা ইজি না। একটা মেয়ে যতই ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হোক বা যতই শিক্ষিত হোক, একটা সংসার ছাড়া একটা মেয়ের পক্ষে খুব একটা ইজি না। একটা ছেলের পক্ষে কিন্তু অনেকটা ইজি। যাই হোক, প্রথমবার ডিভোর্স এগুলো, সেকেন্ড বিয়ে করলেন, এরপরও এরকমই হলো। পুরুষ জাত তো এরকম তো হবেই, কারণ আসলে মেয়েদের বৈশিষ্ট্যটা একরকম, ছেলেদের বৈশিষ্ট্যটা আরেক রকম। মেয়েদের সংসারের প্রতি একটু মায়া বেশি থাকে। তো যেটা বলছিলাম, তখন আপনি কি করবেন? আপনি তো ফিনান্সিয়ালি ডিপেন্ড, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, কি করবেন তখন? আপনি সেকেন্ডটাও ছেড়ে আসবেন?
তখন সামাজিকতা লোক আপনি যত আমি পার্সোনালি আমি কিন্তু লৌকিকতার ওপর ডিপেন্ড করি না। মানুষে আমাকে কি বললো না বললো এই কথাতে আমার কিচ্ছু যায় আসে না। তারপরও নিজের কাছে কিন্তু একটা খারাপ লাগা বা একটা খারাপ লাগা বোধ তৈরি হয়। সো সেই বোধ থেকেই তখন কিন্তু মেয়েরা কী করে, তখন নিজেকেই গুটিয়ে নেয়। তখন প্রতিবাদ করতে করতে একসময় না মানুষের কাছে যখন অপোজিট পার্সনটা সঠিক হয় না, জীবনসঙ্গী বা লাইফ পার্টনার যখন সঠিক হয় না, তখন সে ওই প্রতিবাদী মেয়েটাও নিজেকে গুটিয়ে নেয়। ঠিক আছে, সে তার মতো থাকুক, আমি আমার লাইফে থাকি। কিন্তু ওই যে সেলফ প্যাম্পারিং ওই জিনিসটা হয় না। বিয়ের আগে আমরা যেটা করতাম, একটু পার্লারে যেতাম, একটু পেডিকিউর ম্যানিকিউর করতাম, একটু ফেসিয়াল করতাম, বা পার্লারে সবসময় যেতে না পারলেও নিজে ঘরে কিন্তু সবসময় একটা রূপচর্চা করতাম। যেমন আমি হল লাইফের কথাই বলি, যে হল লাইফে যখন ছিলাম তখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করা, তারপরে এসেই একটু ময়শ্চারাইজার, লোশন, লিপ বাম সব কিছু দিয়ে গুছিয়ে নেওয়া, বা একটু সুন্দর চুলটা আঁচড়ানো, তারপরে হচ্ছে দুপুরে শাওয়ারের সময় এরকম, রাতে শুতে যাওয়ার আগে সারাদিনে যে ড্রেস সেটা চেঞ্জ করে একটা নাইট ড্রেস পরা, যেমন হচ্ছে একটা হয়তো বা একটা টি শার্ট পরে নিলাম, একটা ট্রাউজার পরে নিলাম, রাতে একটু আরামে ঘুমাবো এই জন্য। দেন হচ্ছে একটু হাত মুখ ধুলাম, একটু রূপচর্চা করলাম, ময়শ্চারাইজার দিলাম, সব কিছু করে টোরে ঘুমাতে গেলাম। তো সকালে উঠে আমাকে ওরকম ফ্রেশ লাগলো। আর এখন যেটা হয়, যেমন আজকে সকালেও আমি ঘুম থেকে উঠেছি, ফেস ক্লিন করেছি, ফেস ওয়াশ ইউজ করি নাই। ফেস ওয়াশটা আমার সামনেই ছিল, বাট আমার ইউজ করতে ইচ্ছা করলো না। তো এরকমই আসলে জিনিসগুলো। আপনার লাইফ পার্টনার, আমরা যাকে জীবনসঙ্গী বলি, সেই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় নিঃসঙ্গতার কারণ হতে পারে যদি সেই মানুষটা সঠিক না হয়। অনেকেই সঠিক হয়, অনেকেরই আসলে দোষে গুণে মিলিয়েই মানুষ। যেমন একটা স্ত্রীর যেমন কিছু ভুল থাকবে, কিছু দোষ থাকবে, একটা হাজব্যান্ডেরও তেমনই থাকবে। কিন্তু সেটাকে অবশ্যই তো দুইজনের কেউ একটু বেশি কেউ একটু কম করে মিলিয়ে ঝিলিয়ে চলতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, মেয়েদেরকে ডমিনেট করার ট্রাই করা হয় এবং মেয়েরা ডমিনেটেড হয়, এবং যে মেয়েটা ডমিনেটেড হতে চায় না তাকেই কিন্তু খেসারতটা দিতে হয়। তো এটাই দেখবেন যে যেই মেয়ের হাজব্যান্ড বা জীবনসঙ্গী বা লাইফ পার্টনার যেটাই বলেন না কেন, যে তার মনের মতো বা যে তার ওয়াইফকে যত বেশি সম্মান করবে, যে তার ওয়াইফের কে তারা সারাউন্ডিংস যারা আছে তারা কত টাকা সম্মান দিলে এই বিষয়ে সচেতন থাকবে, এবং তার ওয়াইফের এবং তার ওয়াইফের মনের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, সেই ওয়াইফের বা সেই মেয়েটার ফেসে কিন্তু একটা অন্যরকম একটা গ্লো আসবে। যেই গ্লোটা আপনি 1000 টাকার মেকআপ ইউজ করেন, আপনি ফিল্টার ইউজ করেন, যেটাই করেন, সেই গ্লোয়ের কাছে কিন্তু কিছুই না। আর একটা লাইফ পার্টনার যদি সঠিক না হয়, একটা লাইফ পার্টনার যদি আপনার সেটা ছেলের ক্ষেত্রে ছেলে, মেয়ের ক্ষেত্রে মেয়ে, যাই হোক, তবে মেয়েদের বেলা জিনিসটা বেশি হয়, যার জন্য আমি মেয়েদের কথাই বলছি। সেটা হচ্ছে তাহলে আপনার একজন লাইফ পার্টনার আছে, জীবনসঙ্গী আছে, সে তা সত্ত্বেও আপনাকে সবচেয়ে বেশি নিঃসঙ্গ করে দেবে আপনার সেই লাইফ পার্টনার। কারণ দেখেন, আপনার জীবনসঙ্গী আছে কিন্তু আপনার জীবনসঙ্গীর কোনো ভূমিকা আপনার লাইফে নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি সব থেকে বেশি একা হয়ে যাবেন। আপনি আশেপাশের কারোর সাথে মিশতে পারবেন না, আপনার আশেপাশের মানুষজনদের সাথে আপনি মিশতে বা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আপনি নিজেকেই না সবার থেকে গুটিয়ে নেবেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনি নিঃসঙ্গ হয়ে যাবেন। তো আসলে এই জন্য আমার মনে হয় যে একটা সময় পরে, এটা হচ্ছে অনেক মেয়েরাই পারে, অনেক মেয়েরাই পারে না। আমার যেটা মনে হয় যে আপনার লাইফ পার্টনার যদি এমন হয়েই যায়, তখন সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের বিষয়টাকে গিভ অ্যান্ড টেক করে নিজের ভালো থাকা, নিজের মনের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখা, আর নিজে একটু ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করাটাই মনে হয় সবচেয়ে ভালো সলিউশন, আমার কাছে মনে হয় এটা। তো এই তো আজকে এটাই বলার ছিল। আসলে আমি কেন আমার এই চ্যানেলটাতে এই টাইপসের মোটিভেশনাল বলবো না, যেহেতু আমি এই ধরনের কোনো প্রফেশনাল বা কোনো কিছু না, তারপরও হচ্ছে
লাইফের একটা এক্সপিরিয়েন্স তো আছে। লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে কথাগুলো আমার শেয়ার করার জন্য কোনো একটা প্ল্যাটফর্ম দরকার। সো সেই জায়গা থেকে আমি হচ্ছে আমার মনের কথাগুলো ব্যক্ত করছি। জানি না কে কতদূর শোনে বা কে কতদূর দেখে। যদিও নতুন চ্যানেল, একদমই ভিউ নাই বলে ২-৪-৫টা ভিউ আছে, এরকমই চলে। তারপরেও আমার ভিডিওটা আজকে যারা দেখবেন শেষ পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি। যদি ভালো লেগে থাকে, আর ভালো না লাগলেও দেখতে দেখতে অবশ্যই একদিন আশা করছি ভালো লাগবে। আর গতকালকে একটা আপু কমেন্টস করেছিল, তো সে আপুর কমেন্টসটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো ভালো লাগলো, আমার চ্যানেলের ফার্স্ট কমেন্ট, আমার খুবই ভালো লাগলো। তো আপুকে বা যারাই দেখবেন বা লাইক দিবেন বা কমেন্টস করবেন, রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য সবার মন যাতে ভালো হয় সেই দোয়া করি, এবং সবাই যাতে একটা ভালো লাইফ পার্টনার পায়, জীবনসঙ্গী যাতে জীবনসঙ্গীর মতোই হয়, নিঃসঙ্গ করে না দেয়, সেই দোয়া করি সবার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কিপ লাভিং, কিপ সাপোর্টিং। আল্লাহ হাফেজ।